এখন শুরু হচ্ছে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়ের এপিসোড 2। তোমরা সবাই তাহলে মন দিয়ে দেখো এবং শোনো। ওকে, এখন যে প্রশ্নগুলো সেট করা হয়েছে, 5টা প্রশ্ন সেট করা হয়েছে। দেখো, উপচিতি বিপাক কাকে বলে, অপচিতি বিপাক কাকে বলে, বৃদ্ধি কাকে বলে, চলন গমন কাকে বলে, জীবনচক্র কাকে বলে। এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তর আমরা এখন করার চেষ্টা করব। ওকে, প্রথম প্রশ্ন, উপচিতি বিপাক কাকে বলে? উপচিতি বিপাক কাকে বলে? আমরা প্রথম ভিডিওতে আমরা বিপাক নিয়ে কিছু কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম একটা ক্লাসরুমে একজন টিচার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? তোমরা ইনডিসিপ্লিন হও, উচ্ছৃঙ্খল হয়ে পড়ো, আবার স্যার আসলে শান্ত হয়ে যাও। তাহলে তোমাদের মধ্যে দু ধরনের ক্যারেক্টার দেখা যায়, একটা ভালো ক্যারেক্টার আর একটা খারাপ ক্যারেক্টার। ঠিক তেমনি কোষের মধ্যে দু ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়া কেন? বিক্রিয়াজাত পদার্থ কখনোই পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে না। তাই কোষের মধ্যে যে বিক্রিয়াগুলো হবে সব রাসায়নিক বিক্রিয়া। এবং এই যে রাসায়নিক বিক্রিয়া যেটা হয় কোষের মধ্যে, কোষ দেখতে পাচ্ছ, এবং কিছু বিক্রিয়া আছে গঠনমূলক, অর্থাৎ কোষের কিন্তু খুব কাজে লাগে। কোষের ওজন বৃদ্ধি হয়, ঠিক আছে। আবার কিছু বিক্রিয়া আছে কোষের কিন্তু ওজন হ্রাস পায়, কোষ ছোট হয়ে যায়। তার মানে উপচিতি বিপাক মানে হচ্ছে কোষের ভালো দিক। উপচিতি বিপাক মানে হচ্ছে ভালো দিক, অর্থাৎ কোষের মধ্যে যে গঠনমূলক প্রক্রিয়াটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। যেমন পুষ্টি, যদি আমাদের আমরা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি তাহলে কি হয়, সেগুলো ভালো জিনিসটা রক্তে মিশে যায়, কোষে কোষে চলে যায়, কোষের বৃদ্ধি হয়। সালোক সংশ্লেষ হলে উদ্ভিদ খাবার তৈরি করে, যার ফলে উদ্ভিদের ওজন বৃদ্ধি হয়, অর্থাৎ কোষের প্রোটোপ্লাজম বেড়ে যায়, কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কোষের ওজন বেড়ে যায়, আকার বেড়ে যায়। তার মানে পুষ্টি আর সালোক সংশ্লেষ এগুলো হচ্ছে উপচিতি বিপাক। কারণ যে বিপাকে কোষের ওজন বৃদ্ধি পায়, কোষের ভালো হয়, কোষের আকার আকৃতি বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে উপচিতি বিপাক। তাহলে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি তোমাদের উপচিতি বিপাকটা কি। এখন দেখো ছাত্রছাত্রীরা, দ্বিতীয় প্রশ্ন, অপচিতি বিপাক কাকে বলে? তাহলে কোষের মধ্যে কিন্তু অপচিতি বিপাক হয়, কোষের মধ্যে ভাঙনমূলক প্রক্রিয়া হয়, কোষের আকার আয়তন হ্রাস পায়, কোষের শুষ্ক ওজন হ্রাস পায়। এরকম একটা পদ্ধতি হলো শ্বসন। শ্বসনে কি হয়, আমাদের দেহে শক্তি তৈরি হয়। তোমরা নিঃসন্দেহে দেখেছ যে যখন আমরা উনুন জ্বালাই তার মধ্য দিয়ে আগুন জ্বলে, কিন্তু যাকে জ্বালানো হয় তার ওজন কিন্তু কমে যায়। তাহলে শ্বসন কিন্তু শক্তি তৈরির একটা প্রক্রিয়া, কিন্তু কোষের মধ্যে যে খাদ্য থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ শ্বসন একটা শক্তি তৈরির প্রক্রিয়া, কিন্তু শক্তি তৈরি করতে গিয়ে কোষের আকার আয়তন শুষ্ক ওজন সব হ্রাস পায়। তাহলে বোঝা গেল অপচিতি বিপাক কোষের মধ্যে যে বিপাক হয় ভাঙনমূলক, অর্থাৎ কোষের আকার আয়তন এবং ওজন হ্রাস পায়, তাকে বলা হবে অপচিতি বিপাক। তাহলে বোঝা গেল তোমরা অপচিতি বিপাকটা কি। তাহলে আমরা বুঝলাম বিপাক দু ধরনের, অপচিতি এবং উপচিতি। অপচিতি এবং উপচিতি এই দুটো বিপাক একসঙ্গে বলবো আমরা বিপাক, অর্থাৎ কোষের মধ্যেই দুটো পদ্ধতি হয়ে থাকে। ওকে, এখন ছাত্রছাত্রীরা যে প্রশ্ন আমরা সলভ করব সেটা হচ্ছে বৃদ্ধি।
তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে। আমরা সবাই ছোট ছিলাম, তারপরে বাল্যকাল, কৈশোরকাল, তারপরে বয়ঃসন্ধি, তারপরে যৌবনকাল, এরপরে আসবে বৃদ্ধকাল, তারপরে সবাই আমরা যেমন জন্মেছি তেমন মারাও যাব। তাহলে আমাদের বৃদ্ধিকাল হচ্ছে যৌবন পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় 20 থেকে 25-এর মধ্যে বৃদ্ধি আমাদের কমপ্লিট হয়ে যায়। তাই দেখো ছবিটা কিন্তু 20-25-এর মধ্যেই করা আছে। তাহলে বৃদ্ধি তাহলে আমরা কাকে বলবো? এই বৃদ্ধি হওয়ার জন্য আমাদের কোষের বৃদ্ধি হওয়া খুব প্রয়োজন। তাহলে কোষ না বৃদ্ধি হলে আমাদের এই দৈহিক বৃদ্ধি হবে না। তাহলে কোষের বৃদ্ধি হতে গেলে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হতে হবে। তার মানে আমাদের তখনই বৃদ্ধি হবে যখন কোষের প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে, তাই না? প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন, শুষ্ক ওজন বেড়ে যায়। এই আকার, আয়তন, শুষ্ক ওজন জীবের বেড়ে যাওয়াকেই বলা হবে বৃদ্ধি। আর এই বৃদ্ধির জন্য কোষের প্রোটোপ্লাজমের সংশ্লেষিত হওয়া খুবই প্রয়োজন। তাহলে বৃদ্ধি কাকে বলে তোমরা আশা করি বুঝে গেছো। ওকে, এখন দেখো ছাত্রছাত্রীরা, যে প্রশ্নের উত্তরটা করব সেটা হলো চলন গমন কাকে বলে। এখানে তোমরা দুটো পিকচার বা ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা দেখো উদ্ভিদ, যে উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ উদ্ভিদের মূল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে আছে, কিন্তু এর যে অঙ্গ প্রত্যঙ্গ, অন্যান্য শাখা প্রশাখা দেখো জানালার দিকে, আলোর দিকে বেঁকে যাচ্ছে। তার মানে উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয়। আর পাশে দেখো গমন, সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। চলন গমন কাকে বলে? সময়ের সঙ্গে যখন স্থান পরিবর্তন হবে তখন তাকে বলা হবে গমন। আর যখন এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হবে তখন সেটাকে বলা হবে চলন। তাহলে চলন আর গমন কাকে বলে এটা আশা করি তোমরা বুঝেছ। এখন ছাত্রছাত্রীরা যে প্রশ্নের উত্তর করার চেষ্টা করব সেটা হলো জীবনচক্র। দেখো জীবনচক্র কাকে বলে? এই ছবিটা দেখো, ছবিটায় একটা ফল আছে, ফলের মধ্যে বীজ আছে, সেই বীজ থেকে নতুন উদ্ভিদ বেরোলো, তৈরি হলো, আবার সেই উদ্ভিদটা বড় হলো, আবার সেই উদ্ভিদে ফুল হলো, সেই ফুল থেকে আবার ফল হলো, ফলের মধ্যে বীজ হলো। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, এই যে পুরো ঘটনা দেখো সিস্টেমেটিক একটা পর্যায়ক্রমিকভাবে চলছে। প্রথমে তাহলে জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, মৃত্যু। অর্থাৎ এই ঘটনা যখন প্রত্যেক জীবদেহের মধ্যে চক্রাকারে আবর্তিত হবে সেটা হলো জীবন চক্র, সেটা হলো জীবের জীবন চক্র। অর্থাৎ এই পৃথিবী গ্রহে জন্মালে পৃথিবী গ্রহে মরতেই হবে। বোঝা গেল? প্রথমে জন্ম, দেখো এখানে উদ্ভিদ, আমাদের শিশু অবস্থা, তারপরে কৈশোর অবস্থা, বাল্যকাল, বয়ঃসন্ধি, যৌবনকাল, বিবাহ, বংশবিস্তার, বৃদ্ধ, মৃত্যু। আর ঠিক তেমনি দেখো উদ্ভিদের ফলের মধ্যে বীজ, বীজ থেকে নতুন চারাগাছ, নতুন চারাগাছ থেকে বড় উদ্ভিদ, সেইখান থেকে ফুল থেকে ফল, তারপরে গাছটা গেল মরে, আর ফলের মধ্যে রয়ে গেল বীজ, আবার বংশবৃদ্ধি আবার হলো। এই পদ্ধতিটা বারবার চক্রাকারভাবে হয়ে চলছে। অর্থাৎ এটা হলো জীবনের জীবন চক্র। তাহলে বোঝা গেল জীবন চক্র কি? অর্থাৎ
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব ঘটনা পর্যায়ক্রমে ঘটে থাকে, যেমন বৃদ্ধি, বংশবিস্তার, এগুলো যেসব ঘটনা ঘটে থাকে সবই সম্মিলিতভাবে একটা জীবনচক্র তৈরি করে। ওকে।